শুধু দর্শক, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর অসিত রায়। আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লিটন দাস, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যারকে মঞ্চের সেন্টারে যাওয়ার জন্য বিনীতভাবে একটু অনুরোধ করছি এবং সেই সাথে সাথে লিটন দাস, শিল্পী লিটন দাসকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর অসিত রায়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুধু দর্শক, এই পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সঙ্গীত বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর অসিত রায়। তবে এর একটা ভালো একটা যুক্তি আছে, কারণ আপনারা এই প্রস্তুত হতে হতে যে রয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব, শুধু বাংলাদেশ কেন উপমহাদেশের এবং আগত শ্রোতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। সঙ্গীত কেন আমরা করব? এর আগে আমার শ্রদ্ধেয় আজিজ ভাই সহ আরো অনেকেই বলে গেছি কেন আমরা করব, সঙ্গীতে কি আছে। দেখুন, এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন আজ থেকে 1000 বছর আগে যারা দার্শনিক ছিলেন, যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করতেন, তারা সকলেই স্বীকার করেছেন যে সঙ্গীতের এমনই একটি ক্ষমতা আছে, যে ক্ষমতা একটা মানুষকে, একটা সমাজকে, একটা জাতিকে সুন্দর করতে সহায়তা করে, সাহায্য করে। আজকে পৃথিবীর দিকে আমরা যদি তাকাই, দেখি যে সভ্য জাতি কাদেরকে বলা হয়, যাদের সংস্কৃতি উন্নত মানের। আমাদের সেই উন্নত মানের সংস্কৃতি রয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে চর্চা করি না। দেখুন, এই যে কোমলমতি শিক্ষার্থীরা, তারা যদি ধরে নিলাম যে ঠিক আছে তারা সঙ্গীত চর্চা করবে না, কিন্তু কি করবে এরা? তাদের অবসর সময়ে হয়তো খেলাধুলা করবে, না হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে। সেই আড্ডা ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা আমাদের সমাজে যেটুকু দেখি। আর পাশাপাশি যদি এই সঙ্গীতের মতো এরকম একটা শিল্প তাদের ভিতরে, এই কোমলমতি সুকুমার বৃত্তি যদি তাদের ভিতরে ছোট থেকেই প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে তারা নিজেরা সমৃদ্ধ হবে, একটা সমাজ সমৃদ্ধ হবে, একটা গোষ্ঠী সমৃদ্ধ হবে, একটা জাতি সমৃদ্ধ হবে। দেখুন, এরা কিন্তু একটা নরম মাটির মতো। এদেরকে আমরা যেভাবেই তৈরি করব, ওরা সেভাবে তৈরি হবে। আমি একটা কথা ভাবি মাঝে মাঝে, যে আমি যদি এই বাংলাদেশে জন্ম না হয়ে ইংল্যান্ডে যদি আমার জন্ম হতো, তাহলে ইংরেজিটা আমার মাতৃভাষা হতো। ইংল্যান্ডে কি সবাই খুব মেধাবী? তা তো নয়, কিন্তু তারা ইংরেজিটা জানে। এখন আমরা যদি ইংরেজিকে অনেক উচ্চমানের একটা ভাষা মনে করি, তাহলে তারা সেটার অধিকারী। ইংরেজি জানাটা আমার কাছে বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে সংস্কৃতিতে আমি ধারণ করি, লালন করি, সেই সংস্কৃতি সঠিকভাবে চর্চা করাটাই হচ্ছে আমাদের মূল কথা। শ্রদ্ধেয় আজিজ ভাই যে বললেন যে বিদেশি সংস্কৃতি কিংবা পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, হ্যাঁ ঠিকই বলেছেন। কারণ আমরা এই যে
আমাদের যে যুব সম্প্রদায় দেখি, আজকে দেখবেন এখানে যদি একটা ব্যান্ডের কোনো একটা নাম করা ব্যান্ডের যদি কোনো একটা অনুষ্ঠান হতো, জায়গা দেওয়া যেত না, নিচে টিচে সব বসে যেত। কি কারণটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আনন্দ পাওয়ার একটা বিষয় আছে, নাচানাচির একটা বিষয় আছে, মন তাৎক্ষণিক উদ্বেলিত হওয়ার বিষয় আছে, যেটা কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে নেই। এটাতে কি আছে? এমন একটা বিষয় আছে যেটা আপনাকে তাৎক্ষণিকভাবে না, দিনের পর দিন, এমনও হয় যে যুগের পর যুগ ধরে আপনি হয়তো সেই সুরটাকে আপনি ভাবছেন। আমাদের এরকম হয়, একটা ভালো সুর যদি শুনি তাহলে সেটা আজকে নয়, 7 দিন ধরেই এটা মনের মধ্যে গুঞ্জরিত হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের কাছে মিউজিক। দেখুন, আমাদের সময় অনেক কমে এসছে। আমরা মুঘল যুগে নেই, বাদশাহ আকবরের যুগে নেই, কিন্তু তাই বলে যতটুকু সময় আছে সেইটুকু যদি আমরা আমাদের মনোনিবেশটা সঠিকভাবে করতে পারি, তাহলে সেটার স্বাদটা আমরা অবশ্যই পেতে পারি। এই যে আপনারা বসে আছেন, 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসে থাকবেন, এখন এইখানকার যেই মিউজিকটা হচ্ছে সেটা যদি আপনারা মনে প্রাণে চান যে আমি একটা রসটা আহরণ করবো, গ্রহণ করবো, নিশ্চয়ই কোনো না কোনো একটা, এই যে এতক্ষণ গান হলো, কোনো না কোনো একটা জায়গা আপনাকে আন্দোলিত করবেই। কারণ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে একটা বিশাল ক্ষমতা আছে। আমি কেন, এখানে যারা গান করেন তারা সকলেই হয়তো জানেন যে সুরের এমন ক্ষমতা আছে যে শুনলে অথবা নিজে গাইলে মাঝে মাঝে এমন হয় যে যদি সেটা খুব ভালো লেগে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে কি আছে ওতে? কেন কাঁটা দেবে? উপরে ঈশ্বরের কিছু আশীর্বাদ আছে, আল্লাহ তাআলা বলি, ভগবান বলি, তার কিছু আশীর্বাদ আছে। আরেকটা বিষয় হলো, আমাদের সম্ভবত প্রস্তুত হয়ে গেছে, প্রায় আমিও শেষ করে দেব। দেখুন, শাস্ত্রীয় সঙ্গীতে অসাম্প্রদায়িকতার এত ভালো উদাহরণ আছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমরা শাস্ত্রীয় সঙ্গীতে দিকপাল গুণী, আমি যেই ঘরের উত্তরসূরি, পাটিয়ালা ঘরের ওস্তাদ বড় গোলাম আলী খান, তার শিষ্য পণ্ডিত জগদীশ প্রসাদ, বা আমি তার ছাত্র। পণ্ডিত জগদীশ প্রসাদের গুরু ওস্তাদ বড় গোলাম আলী খান করাচিতে যখন সেপারেশন হয়ে যায় তখন উনি করাচিতে থাকতেন। তো সেই করাচি বেতারে উনি গান করতেন রেডিওতে। তো একবার উনি গান করার আগে গান লিখে পাঠাতেন যে কি গান করবেন। তো সেখানে সম্ভবত আব মরি রাম রাম রে বিরাম বা রাম দিয়ে কোনো একটা গান ছিল খেয়াল গানের মধ্যে। তো সেখানে তিনি দেওয়ার পরে তাকে ডেকে পাঠিয়েছে রেডিওতে যে ওস্তাদজি, আপনাকে তো এটা পরিবর্তন করতে হবে, এটা তো আমরা প্রচার করতে পারবো না। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার এই পরম্পরা যদি আমি না রক্ষা করতে পারি, আমার এই ঐতিহ্য যদি আমি না অনুসরণ করতে পারি, তাহলে আমি এখানে থাকবো না। উনি চলে এসছেন ভারতে। আবার আরেকটা উদাহরণ দেখুন, পণ্ডিত যশরাজ, আপনারা অনেকেই জানেন, তার গান শুনেছেন। তিনি রচনা করেছেন মেরো আল্লাহ মেহেরবান, একটু আগে শুনেছেন ভৈরব রাগ, সেই ভৈরব রাগে উনি সৃষ্টি করেছেন মেরো আল্লাহ মেহেরবান। কোথাও তো কোনো সাম্প্রদায়িকতার গন্ধ নেই। আমরা তো কখনো মনেও করি না যে এটা মুসলিম কথা, এটা হিন্দু কথা। ঈশ্বর, আল্লাহ, ভগবান সবই একজন। রামকৃষ্ণ যে বলে গেছেন যত মত তত পথ, সেটাই ঠিক। আমরা শুধু আলাদা করি। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু এর চরম দৃষ্টান্ত রয়েছে। তো যাই হোক, আমিও বোধহয় একটা বেশি কথাই বলে ফেললাম। আজিজ ভাই যেরকম বলছিলেন, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই সঙ্গীতের সঙ্গে আছেন, এবং আমি বিশ্বাস করি আমৃত্যু আপনারা সঙ্গীতের সঙ্গে থাকবেন, সঙ্গীতের সেবা করে যাবেন, যেমনটি আমি করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।